আসলে কি জানেন, মান্ডু হলো একটি অভিজ্ঞতা। এখানে ইতিহাসের স্মৃতি মিশে গিয়েছে প্রকৃতির উদাত্ত সৌন্দর্য আর মাধুর্যের সঙ্গে। তার সঙ্গে যোগ হয়েছে এক জমজমাট এবং সদাব্যস্ত ঘটনাবহুল নগরীর পরিত্যক্ত মৃত শহরে পরিণত হওয়ার ঘটনা, আর বাজ বাহাদুর রূপমতির রোমান্টিক ট্র্যাজেডির অমর কাহিনী। আজকের মান্ডুর প্রাচীন স্থাপত্যের অবশেষ আর প্রকৃতির লাবণ্য যেমন দুচোখ ভরে দেখতে হয়, তেমনি তার ইতিহাসের অনবদ্যতা অনুভব করতে হয়, উপভোগ করতে হয় লাগামহীন কল্পনা শক্তি দিয়ে। পূবের আকাশ সবে লাল হচ্ছে। রূপমতি বসেছিলেন রূপমতি মহলের ওপরের চবুতরায়। মাথার ওপর পাথরের গম্বুজময় চাঁদোয়া ছিল পশ্চিমে, কিন্তু সেই চাঁদোয়ার আশ্রয় ছেড়ে তিনি এসে বসেছিলেন পূবের ছাদের এক কোণে, যেদিকে নিমারের উপত্যকা এক লাফে নেমে গেছে হাজার হাজার ফুট নিচে। খাড়া, ভারী, সুন্দর এবং ভয়ঙ্কর সেই উপত্যকা, গভীর জঙ্গলময়, মাঝে মাঝে দু একটা ছোট গ্রাম। ভোরের গায়ের মৃদু সুগন্ধে ভারী হয়ে আছে নিমারের দিগন্তকালীন উপত্যকা। লাল হচ্ছে আস্তে আস্তে পূবের আকাশ, খুবই আস্তে আস্তে। পাখিদের ঐকতান ভোরের গায়ের গন্ধের সঙ্গে মাখামাখি হয়ে আলতো হাওয়ায় উঠে আসছে ওপরে। পশ্চিমের গম্বুজ আর চাঁদোয়ার তলায় ততক্ষণে তানপুরা আর সারেঙ্গির সঙ্গে গলা মিলিয়ে ভৈরবীতে আলাপ শুরু করেছে রূপমতি। ভৈরবীর কোমল রে আর করিমার সঙ্গে ফুলের রঙের নরম আভাস, নিমারের উপত্যকার গায়ের গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যেন এক অদৃশ্য আতরদান হঠাৎ গড়িয়ে উল্টে গিয়ে ফিরদৌস আতরি ছড়িয়ে গেছে নিমারের আদি গণ্ড উপত্যকায়। হিন্দুর মেয়ে, বড় ভালো গাইয়ে রূপমতি ছিলেন দ্য লেডি অফ দ্য লোটাস। তাঁর রূপে বা গুণে কোনো খুঁত ছিল না। তিনি ছিলেন যথার্থই পদ্মবালা। 1554 সাল মালওয়ার সুলতান সুজাত খানের মৃত্যু হল। ভাইদের রক্তে হাত রাঙিয়ে 1555 খ্রিস্টাব্দে সুলতান হলেন বায়াজিদ, হলেন বাজ বাহাদুর। যদিও বাজ বাহাদুর রাজকার্য, যুদ্ধ বিগ্রহের থেকে নানা রকম শখ ও সুখ নিয়ে বেশি মশগুল থাকতেন, জানতেন যে একটাই জীবন, স্ফূর্তি করে কাটিয়ে দেওয়াই উচিত। গান বাজনা, নাচ, আমোদ প্রমোদে নিজেকে মাতিয়ে রাখতেন। রূপমতি তো মান্ডু এলেন। রূপমতি এবং বাজ বাহাদুর মেরে কেটে 5 বছর বা তার যৎসামান্য বেশি সময় একসঙ্গে অতিবাহিত করতে পেরেছিলেন। রূপমতি মহলের 2 গম্বুজের মধ্যে ঝরকাও বানিয়ে দেন বাজ বাহাদুর, যাতে ধার্মিকা রূপমতি নর্মদার দিকে চেয়ে সূর্য প্রণাম করতে পারেন। সখী পরিবৃতা হয়ে রেবা কুণ্ডে স্নান করতে যেতেন রূপমতি। লম্বা ছিপছিপে শরীর, সরু কোমর ছাপিয়ে ভেড়াঘাটের নর্মদার গিরিখাত থেকে বেরোনো প্রপাতের মতোই ঝাঁপিয়ে পড়ছে যেন কর্পূর, জাফরান, আতর আর গোলাপ জলে চান করে ওঠা রূপমতির বাঁধ নামানা চুল। সেই খুশবু উড়ে যাচ্ছে আফগান নবাব বাজ বাহাদুরের খোদা তালার তাক। যত দিন যেতে লাগলো, সঙ্গীতের মধ্যে দিয়ে প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, পরে প্রগাঢ় প্রেম হলো। প্রত্যেক দিন শাহী পরিসর থেকে হাঁটতে হাঁটতে রূপমতি চলেন নর্মদা দর্শন করতে। ফেরার সময় আর চোখে কি একবার তাকান পেছনে বাজ বাহাদুরের প্রাসাদের দিকে? বাজ বাহাদুর ছিলেন সঙ্গীতের প্রতি অনুরাগী, নাচও জানতেন। গান, নাচ, আমোদ প্রমোদে ভেসে গেলেন দুজনে দুজনের প্রতি
প্রেমেরও জোয়ারে। রাজকার্যের তুলনায় সঙ্গীত চর্চা আর তার রসে ডুবে থাকা ছিল সুলতানের প্রধান কাজ। দুজনে মিলে লিখতেন কবিতা, গান, দোহা, চতুষ্পদী প্রভৃতি। বাজ বাহাদুরের সঙ্গে পাল্লা দিয়ে রানী রূপমতি যেতেন অশ্বারোহণে। আজও মান্ডুর রূপমতি মহলে কান পাতলে শোনা যায় সেই অশ্বঘুরের শব্দ, মেঘমল্লার বা ভৈরবী গানের সুর। রূপমতিকে মান্ডু নিয়ে এসে হয়তো প্রথমে মঞ্জু তালাবের উত্তরে অবস্থিত শাহী মহলেই উঠেছিলেন বাজ বাহাদুর, কিংবা রূপমতির ঠাঁই হয়েছিল জলমহল বা জাহাজ মহলের মতো প্রাসাদে। কিন্তু অচিরেই নগরের এবং প্রাসাদের কোলাহল থেকে এবং কৌতূহলী বা হিংসুক দৃষ্টি থেকে রূপমতিকে সরিয়ে দুর্গের দক্ষিণ প্রান্তে নাসিরউদ্দিন খিলজির বানানো প্রাসাদ, যা পরে বাজ বাহাদুর প্রাসাদ নামে পরিচিত হয়, সেখানে নিয়ে যান। সেখানকার মহলেই তারা জগৎ ভুলে পৌঁছে যেতেন সুরের রাজ্যে। ইতিহাসে তো কিছু তথ্য, কিছু ঘটনা, কিছু সন তারিখই থাকে মাত্র। বাকিটা যে ইতিহাস পড়তে জানে, ভালোবাসে, তাকে কল্পনা দিয়েই ভরিয়ে নিতে হয়। মানুষকে বিধাতা কল্পনার মতো এমন দামি ঐশ্বর্য আর কি বা দিয়েছেন। রাতের বেলায় দূর থেকে মঞ্জু তালাবের পদ্মবনে ঢাকা জলরাশির উপর আলোর মেলায় সেজে থাকা জাহাজ মহলকে দেখে সত্যিই মনে হতো কোনো আনন্দের জাহাজ যেন ভেসে চলেছে কোনো দেবলোকের পানে। রাত গভীর হলে রবাব আর সারেঙ্গির সঙ্গে রূপমতি মেঘমল্লারে গভীর বিধুর আলাপ করতেন। নানা বাজনার আর নুপুরের শব্দ আর নিকন্তলা কণ্ঠস্বরের ফোয়ারা উঠত দমকে দমকে। হাসি, গান, নাচ, কত কি। বাজ বাহাদুর রূপমতির পাশে বসে থাকতেন পারস্যদেশী গালিচাতে, মখমল মোড়া তাকিয়াতে হেলান দিয়ে। বাজ বাহাদুরের আলবোলার সুবানি তামাকের গন্ধ আর লাজুক রূপমতির লাজুক শরীরের সুগন্ধের সঙ্গে মেঘমল্লারের আলাপ মিশে গিয়ে তখন জাহাজ মহল এক মেঘযান হয়ে আভাসিত হতো আকাশে। গানে, বাজনায়, আনন্দে, স্ফূর্তিতে দিব্যি দিন কাটছিল মালোয়ার সুলতান বাজ বাহাদুরের, সেই সঙ্গে রূপমতিরও। গান বাজনা আর মেহফিল এই নিয়েই বেঁচে থাকতেন বাজ বাহাদুর। কি আনন্দ, কি সুখ! কোনো মানুষকে যদি হারিয়েই যেতে হয়, আদৌ যদি পালিয়েই যেতে হয়, তবে এমন গান বাজনার জগতেই হারিয়ে যাওয়া উচিত। এভাবেই যেন মালোয়ার সুলতানিতে সকলের অজ্ঞাতসারে ঘনিয়ে এসেছিল অন্ধকার। মালোয়ার সুলতানের ভাগ্যাকাশেও একদিন মেঘ ঘনিয়ে এলো। তখন 1561 সাল। আধম খান আর পীর মোহাম্মদের সেনাপতিত্বে মালোয়া আক্রমণ করল শাহেনশাহ আকবরের পাঠানো মুঘল সৈন্যবাহিনী। সুলতান চললেন ময়দানে জঙ্গে। মান্ডু থেকে বাধ্য হয়ে যুদ্ধ করতে নেমে আসতে হলো বাজ বাহাদুরকে 15,000 বিবি আর হাতের বাজনা আফগানি রবাব ছেড়ে। সারাংপুরের কাছে মোলাকাত ঘটল দুই বাহিনীর, মুঘল বনাম আফগান। কিন্তু যে হাতে তানপুরা ওঠে, সেই হাতে কি তরবারি ধরা যায়? দীর্ঘদিন অনভ্যাসের ফলে মালোয়ার সুলতানি ফৌজের যুদ্ধ করার ক্ষমতা প্রবলভাবে কমে গিয়েছিল। সারাংপুরের যুদ্ধে গোহারা হেরে একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল সুলতান বাজ বাহাদুরের বাহিনী। 1561 সালের 27 মার্চ সেই যুদ্ধে মালোয়ার বহু সৈন্য মারা গেল। অরক্ষিত মান্ডুতে পড়ে রইল তাঁর রাজ্যপাট, পড়ে রইল তাঁর ধনরত্ন, পড়ে রইল তাঁর হারেম, এবং পড়ে রইলেন
পদ্মবালা রূপমতী। মান্ডুতে সুলতান বাজ বাহাদুরের হারের খবর আসা মাত্র তাঁর অনুগত অনুচরেরা প্রায় সব নারীদেরই জাহাজমহল এবং অন্যত্র যেখানে যেখানে তারা থাকতেন সেখানে সেখানেই নাকি মেরে ফেলে। অনেকে আহতও হয়ে রইলেন, প্রাণে মরলেন না। তাঁদের দোষ যে তাঁরা নারী, ভোগ্যবস্তু, নবাবের ব্যক্তিগত সম্পত্তি। বাজ বাহাদুরের সম্মানের কাছে কয়েকশো স্ত্রীলোকের জীবনের মূল্য আর কতটুকুই বা হতে পারে? হিরো নবাবের ইজ্জতের দাম দিতে হবে অসংখ্য ফুলের মতো নারীদের জীবন দিয়ে। বাজ বাহাদুরের এই আদেশ থেকে রূপমতীও ব্যতিক্রম ছিলেন না। বাজ বাহাদুরের অনুচরেরা অস্ত্রাঘাত করল পদ্মবালার শরীরে। আততায়ীর আঘাতে তিনি আহত হলেন, মৃত্যু হল না তাঁর। খুনি বোধহয় তাড়াহুড়োয় ছিল, কিংবা রূপমতীকে আঘাত করার সময় মুহূর্তের বিহ্বলতায় হাত কেঁপে গিয়েছিল। জখম আহত রূপমতী ফুলওয়ালির ছদ্মবেশে মান্ডু থেকে পালিয়ে গেলেন। মান্ডুর প্রাসাদে পৌঁছে বিজয়ী আধম খান যখন রূপমতীকে খুঁজে পেলেন না, তার সন্ধানে লোক লাগানো হলো। বাজ বাহাদুরের প্রিয়তমাকে বন্দী করে তারা নিয়ে চলল মান্ডুর দিকে। আধম খান রূপমতীর প্রেম প্রার্থনা করলেন। আধম খানের কাছে পরাজিত হয়েছেন রূপমতীর প্রেমিক বাজ বাহাদুর, যার চোখের মণি ছিলেন বাজ বাহাদুর, শুধুই বাজ বাহাদুর। মোগল সেনাপতি আধম খাঁকে বললেন, আমি আপনার এই কার্যকলাপে বড়ই ক্লান্ত, বিরক্ত। আমাকে পাওয়ার আশা কোনোদিনও পুরবে না আপনার। বললেন বটে রূপমতী, কিন্তু বুঝতে পারছিলেন পালাবার কোনো পথই আর খোলা নেই, বাঁচারও আশা নেই কোনো আধম খাঁর হাত থেকে। কোনো উপায় নেই আধমের অঙ্কশায়িনী হওয়া রোধ করার। আধম খাঁ রূপমতীর জন্য পাগলই হয়ে গেলেন। হুকুম করলেন মহল সাজাতে, আলোয় ফুলে ফুলে। হুকুম করলেন গন্ধ ওড়াতে, আতর ছড়াতে। আজ তার মিলনের রাত, রূপমতীকে তিনি গ্রহণ করবেন সেই রাতে, অথবা রূপমতী তাঁকে। আধম খাঁ তার প্রাসাদকে রূপমতীকে গ্রহণের জন্য তৈরি করতে বলে আদেশ দিয়েছিলেন। হিন্দু নারীকে জোর করে কিভাবে পেতে হয় তা মোগল সেনাপতি ভালোভাবেই জানেন। রূপমতী যত্ন ভরে স্নান সেরে সখীদের বললেন, তাকে বাজ বাহাদুরের সঙ্গে যেদিন তার বিয়ে হয়েছিল সেই বিয়ের সাজেই সাজিয়ে দিতে, হুবহু তেমন করেই। সেজে গুজে সুগন্ধি উজলা হয়ে হাতে তিনি তার বীণা তুলে নিলেন। এমন সব শেষের গান গাইতে লাগলেন যে যা তারা শুনল তাদের বুক ভেঙে যেতে লাগল। গাইয়েছিলেন রূপমতী, তাই বোধহয় শেষের গানের রেশ নিয়ে যেতে চেয়েছিলেন চিরদিনের জন্য চলে যাওয়ার আগে। গান গাওয়া শেষ হলে তার শোবার ঘরে গিয়ে হিরেচুর বিষ খেয়ে ফেললেন তিনি। চকিতে এক মধুর বিধুর হাসি ছড়িয়ে গেল মুখে। এদিকে অধৈর্য আধম খাঁ, সূর্যদেব যখন খানিকটা উঠে পড়েছে আকাশে, দ্রুত পদে হারেমের দিকে চললেন মুঘল সেনাপতি। আধম খাঁ ততক্ষণে এসে দাঁড়িয়েছেন রূপমতীর ঘরের দরজায়। রূপমতী তার কালো চুল আর তার সব রূপ নিয়ে এলিয়ে পড়ে আছেন বিছানায়। যে রূপমতীর পদক্ষেপে, চাহনিতে, গলার স্বরে, অঙ্গুলি হেলনে পাহাড়, নদী, মেঘ, সমুদ্রও চমকে উঠত, জাহাজ মহলের সেই রূপমতী তখন এক অন্য মহলের দিকে তারা ভরা আকাশের মাঠে হাঁটা দিয়েছেন। আমির খসরু বলেছিলেন যে, আমি যখন থাকবো না পৃথিবীতে,
তখন এই পৃথিবীর মাটিতে আমার কবরটি কোথায় আছে তা খুঁজতে যেও না তোমরা, দোহাই তোমাদের। কারণ প্রতিটি বিশ্বস্ত হৃদয়েই আমার স্মৃতিফলক। মান্ডুর কয়েক শতাব্দীর ইতিহাসে একাধিক রাজা, সুলতান, সেনাপতি এসেছেন এবং চলে গিয়েছেন। তাদের মধ্যে সামান্য সময়ের জন্য এসেছিলেন বাজ বাহাদুর ও রূপমতি। মান্ডুর খাঁ খাঁ শহরে এখনো ভেসে বেড়ায় এদের নাম। রূপমতির নাম এখনো প্রতিধ্বনিত হয় প্রাচীন সৌধগুলির রিক্ত গর্ভে, পাথরে পাথরে। তাঁর স্মৃতি জড়িয়ে থাকে অজানা কবরের উপরস্থ সন্দকগুলিতে। মান্ডুর বিশাল তালাওগুলির জলে ঢেউ তোলা দমকা হাওয়া যখন ধুলো উড়িয়ে গাছের পাতায় শিরশির শব্দ তুলে আচমকা কাঁপিয়ে দেয় মালভূমির বন পাহাড়, তখনও যেন তার মধ্যে ঘোরাফেরা করে পদ্মবালার নাম। এখানকার যে কোনো প্রাসাদে বা সৌধে, পথে প্রান্তরে, প্রতিটি ধূলি কণায় রূপমতির স্মৃতি অনুরণিত হয় অবিরাম। অনেকের মধ্যে থেকেও এক দারুণ অনুভূতিতে ছমছম করে ওঠে শরীর।